ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা আমার বোনটা তো বড় হয়েছে, বোনটাকে বিবাহ দিতে হবে। আমরা তো দিন দরিদ্র কাঙাল, নৌকায় করে মানুষ পার করে কত টাকা বা ইনকাম করি আমরা। তা বাবা, আমাদের গ্রামের যিনি মহাজন আছেন, উনি তো অনেক ধন সম্পত্তির মালিক, ওনার কাছে গিয়ে কিছু টাকা আমরা যদি সুদে নিয়ে আসি, আমার বোনটাকে বিবাহ দেওয়ার পরে তুমি আর আমি দিন রাত কাজ করে মহাজনের টাকাটা শোধ করে দেব। ঠিক আছে বাবা। এখন ভোলা মহাজনের বাড়ি যাওয়ার আগে রঘুনাথের মন্দিরে গিয়ে প্রণাম করে বলে, দয়াময়, আমি তো তোমার ছাড়া আর কিছু জানি না প্রভু। তা আমি যাচ্ছি মহাজনের বাড়িতে টাকা আনতে, তুমি আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন অর্থটা পাই, ভালোভাবে যেন মেয়েটার বিবাহ দিতে পারি। যারা যারা প্রসাদ পাবেন, এখনো অভুক্ত আছেন, দয়া করে গিয়ে আপনারা প্রসাদ সেবা করে আসেন। যারা অভুক্ত আছেন, দয়া করে গিয়ে আপনারা প্রসাদ সেবা করে আসবেন। জয় রাধে। রঘুনাথের মন্দিরে প্রণাম করে ভোলা গেছে মহাজনের বাড়িতে। মহাজন ডেকে বলেন, কিরে ভোলা, হঠাৎ আমার বাড়িতে এসেছিস? বাবু, আমি কিছু অর্থ পাওয়ার জন্য এসেছি, মেয়ের বিবাহ দেব তো। ও, তা কত টাকা চাই তোর? বাবু, আমার 800 টাকা হলে হবে। তখনকার সময় বাবা 800 টাকার অনেক দাম, 70 থেকে 75 বছর আগের ঘটনা। তা উত্তর ভারতে তো বলছে 800 টাকা হলে হবে। ঠিক আছে, 800 টাকা দিয়েছে। টাকাটা নিয়ে রঘুনাথের মন্দিরে প্রণাম করে বলে, প্রভু তোমার আশীর্বাদে আমি টাকাটা পেয়েছি প্রভু, এবার আমার মেয়েটাকে বিবাহ দিতে পারলে আমি বাঁচি। মেয়ে বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়ি চলে গেছে। ভোলা এবং তার ছেলে দিন রাত কাজ করে 800 টাকা সুদ সমেত জোগাড় করে ফেলেছে। তো টাকাটা নিয়ে মহাজনের বাড়িতে যাওয়ার আগে রঘুনাথের মন্দিরে প্রণাম করেছে, দয়াময়, তোমার কৃপায় আমি দিন রাত পরিশ্রম করে টাকাটা আমি জোগাড় করে ফেলেছি। আমি চললাম এই মহাজনের বাড়িতে টাকাটা দিতে, তুমি আমাকে আশীর্বাদ করো। মানে তার প্রত্যেকটি কথায় রঘুনাথকে সে সাক্ষী রাখে। মহাজনের বাড়িতে গেছে, মহাজন টাকাটা পেয়েছে। সুদ সমেত টাকাটা পাওয়ার পরে একটি খাতায় লিখে দিয়েছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। লিখে দিয়ে বলছে, আই ভোলা, নিচে তোর নামটা লিখে দে। ভোলা বলে, বাবু আমি তো লেখাপড়া জানি না, তো এই কাগজে কি লেখা আছে বাবু? ভোলা, ওতে লেখা আছে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। তুই নাম লিখতে পারবি না? না, আমি তো লেখাপড়া জানি না, নাম লিখতে পারবো না, তবে টিপ দিতে পারি। যেই কথাটা বলেছে, মহাজনের মাথায় বদ বুদ্ধি প্রবেশ করেছে। চিন্তা করেছে, ও তো মূর্খ, লেখাপড়া জানে না, এখন আমি যদি ওকে ঠকিয়ে দেই ও কিছু বুঝতেও পারবে না। এই ভোলা, ওই টেবিলের উপরে জলের বোতল আছে, যা তো নিয়ে আয় তো দেখি। ভোলা গেছে জল আনতে, আর মহাজন কি করলেন, ওই কাগজটি একটি ফাইলের মধ্যে লুকিয়ে রেখে আরেকটি সাদা কাগজে কোন রকম নকশা করে ভোলাকে দিয়ে বলছে, এই নে তোর কাগজ নিয়ে তুই বাড়ি চলে যা। সে তো লেখাপড়া জানে না, বুঝতেও পারিনি। যেই না বাড়ি চলে গেছে, কিছুদিন পরে মহাজন ভোলার নামে কোর্টে মামলা করে দিয়েছে যে আমার কাছ থেকে অর্থ নিয়েছিল কিন্তু ফেরত দেয়নি। যেই ভোলার ডাক এসেছে,
ভোলা তো পাগল হয়ে গেছে, গরিব মানুষ বাবা, 800 টাকা সে অনেক দাম, অনেক মূল্য তখনকার সময়। ছুটে গিয়ে রঘুনাথের মন্দিরে পড়েছে। দয়াময়, কেউ জানো কার নাহি বা জানো, তুমি তো জানো প্রভু, কত কষ্ট করে আমি টাকাটা জোগাড় করে দিয়েছি, তবে মহাজন আমার নামে কেন মামলা করে দিল প্রভু? গেছে, গিয়ে যখন কাঠগড়ায় দাঁড়িয়েছে, আস্তে এত কথা বলবেন না, সেবা করবার দরকার হলে আস্তে আস্তে গিয়ে সেবা করে আসেন, দয়া করে কথা বলবেন না। আস্তে 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 কাঠগড়ায় যখন দাঁড়িয়েছেন, জজ সাহেব বললেন, তোমার নাম কি? আগে আমার নাম ভোলা। তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ, উনি তো মহাজন। আর তুমি কি ওনার কাছ থেকে অর্থ নিয়েছিলে? হ্যাঁ। কত নিয়েছিলে? 800 টাকা। তুমি কি তোমার টাকা শোধ করে দিয়েছো? বলে হ্যাঁ, টাকা শোধ করে দিয়েছি। তুমি যে টাকা শোধ করে দিয়েছো তোমার সাক্ষীকে? বলে টাকা শোধ করে দিয়েছি সেটা আমি জানি, আর আমার রঘুনাথজি জানে। জজ সাহেব চিন্তা করলেন, রঘুনাথ নামে, এই রঘুনাথ নামে কোনো মানুষ কিংবা তার পরিচিত কেউ বোধহয় সেখানে ছিল। এখন আরেকটি কাগজে ওই রঘুনাথের নামে একটা চিঠি লিখে পাঠিয়েছে। সামনের দিনে, সামনের মামলায় ওই রঘুনাথকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। এখন বাবা, পরের দিন যখন আবার ডাকা হয়েছে, কোর্টের একজন কর্মচারী কাগজটা নিয়ে গেছে ভোলার গ্রামে কাগজটা দেওয়ার জন্য। সারা গ্রাম ঘুরেছে, কিন্তু রঘুনাথের বাড়ি আর পেল না। যখন বিকাল হয়ে গেছে, দেখতে পেল রাস্তার ধারে বিশাল বড় একটা মন্দির, আর পুরোহিত দাঁড়িয়ে আছে। তা কোর্টের এই কর্মচারী গিয়ে পুরোহিতকে ডেকে বলছে, আচ্ছা বলতে পারেন এখানে রঘুনাথের বাড়ি কোথায়? পুরোহিত বলে, দেখো বাবা, রঘুনাথ বলে তো এই গ্রামে থাকে না, কেউ থাকে না, তবে রঘুনাথের মন্দির আছে, এটাই হলো সেই রঘুনাথের মন্দির। কর্মচারী চিন্তা করছে, রঘুনাথকে তো পেলাম না, আর এই কাগজ নিয়ে যদি আমি ফিরে যাই, জজ সাহেব আমাকে খুব বকাবকি করবে, তার চাইতে বরং কাগজটা এই রঘুনাথের মন্দিরে দিয়ে আমি চলে যাই। এই যে পুরোহিত, এই কাগজটা আপনি আপনার রঘুনাথকে একটু দিয়ে দেবেন। পুরোহিত সেই কাগজটা পড়ে দেখে, বাবা, ভোলার জন্য স্বয়ং রঘুনাথকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। কাগজটি নিয়ে রঘুনাথের কাছে গিয়ে বলে, দয়াময়, যে ভোলা তোমায় ছাড়া আর কিছুই জানে না, প্রত্যেকটি কথা তোমায় জানায়, তোমাকে সাক্ষী রাখে, আজ তোমাকে সাক্ষী হিসাবে কাঠগড়ায় যাওয়ার জন্য কাগজ পাঠিয়েছে, তোমাকে যে যেতে হবে। এদিকে ভোলা ছুটি এসে রঘুনাথের মন্দিরে প্রণাম করে বলছে, প্রভু আমি আগে গেলাম, তুমি পরে আসলেও হবে, সাক্ষী হিসাবে তুমি তো সাক্ষী, পরে আসলেও হবে, আমি আগে যাই। কতটা বিশ্বাস দেখুন, একটা পাথরের মূর্তি, সে যাবেন কিনা এই বিশ্বাস তার না। সে চিন্তা করছে আমি বলেছি যাবে, কিন্তু সে পাথর কি মাটি এটা দেখছে না, ভাবছে আমার কথাই সে যাবে। তো প্রণাম করে যখন ভোলা চলে গেছে, পুরোহিত রঘুনাথকে ডেকে বলে, দয়াময়,
স্নান করিয়ে দিয়েছি, তোমার সেবা দিয়ে দিলাম, এবার যাও। তোমার ভক্তের জন্য তোমাকে যে কাঠগড়ায় গিয়ে সাক্ষী দিতে হবে। পাথরের মূর্তি থেকে রঘুনাথ বলে, পুরোহিত কি করে যাব আমি? আমি যে একটা পাথরের মূর্তি, আমি কি হাঁটতে পারবো, চলতে পারবো? পুরোহিত বলে, দয়াময়, পাথর হয়ে তুমি যদি কথা বলতে পারো, পাথর হয়ে কি তুমি চলতে পারবে না? ভক্তের কথার জালে ভগবান জড়িয়ে গেছে। ভোলা যখন কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে, যশ সাহেব বললেন, ভোলা তোমার সাক্ষী কোথায়? সাক্ষী এসেছে? হ্যাঁ। কোথায় তোমার সাক্ষী? আমার সাক্ষী তাকে না ডাকলে যে কখনো কোনোদিন সামনে আসে না। যশ সাহেবের অনুমতি পেয়ে কোটের পিয়ন বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছে, রঘুনাথজি হাজির হও, রঘুনাথজি হাজির হও। যেই তিনবার নাম ধরে ডেকেছে, সবাই দেখতে পেল ধুতি পরা একজন বৃদ্ধ লোক, চুলগুলো কোচকানো, কালো কুচকুচে অঙ্গের বড়, এক হাত দিয়ে ধুতি ধরে আর এক হাতে লাঠিটা নিয়ে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, আমি হলাম রঘুনাথজি। ও তুমি রঘুনাথজি? হ্যাঁ, আমি হলাম রঘুনাথ। যশ সাহেব বললেন, আচ্ছা রঘুনাথ, ভোলা যে টাকাটা ফেরত দিয়েছিল তার প্রমাণ কি? তুমি তো ছিলে সেখানে, প্রমাণ কি? যশ সাহেব, আপনি মহাজনকে এখানে আটকে রেখে আপনার একজন কর্মচারীকে তার বাড়িতে পাঠিয়ে দিন, দেখবেন 312 নম্বর ফাইলের ভিতরে কাগজটা লুকিয়ে রেখেছে, যেখানে লেখা, আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। একজন কর্মচারী গেছে, গিয়ে আলমারির ভিতর থেকে ফাইলটা বাহির করে দেখে সত্যি লেখা, আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। কাগজটা যখন এনে জজ সাহেবকে দিয়েছেন, জজ সাহেব সবকিছু বিচার বিবেচনা করে মহাজনকে শাস্তি দিয়েছেন, ভোলাকে ছেড়ে দিয়েছে। এবার জজ সাহেব বিশ্রাম কক্ষে প্রবেশ করে কাগজটা হাতে নিয়ে চিন্তা করছে, জীবনে কত বিচার করেছি, তাই এমন সাক্ষী তো আমি কোনোদিন দেখিনি। ও জানলো কি করে 312 নম্বর ফাইলের ভিতরে কাগজটা লুকানো? এই কে আছিস? ভোলাকে একটু ডাক দে তো দেখি। ভোলা এসে দাঁড়িয়েছে, আমাকে ডাকছেন? এই ভোলা, এই যে রঘুনাথ নামে যে ভদ্রলোক তোমার নামে সাক্ষী দিল,